আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব 40। যে মেয়ে ঠিকমতো মেহেদি ধরতে পারে না, সে মেয়ে আজ এত কষ্ট করে মেহেদি দিয়ে আবিরের নাম লিখেছে। কোথায় আবির একটু খুশি হবে তা না, রাগের নামটায় মুছে দিল। আবিরের কার্যকলাপে মেঘের গালসহ পুরো মুখ লাল হয়ে গেছে। নিরুদ্যম ক্রোধে আবিরের চোখ জ্বলছে। মেঘ জড়বস্তুর ন্যায় স্তব্ধ হয়ে আছে, অষ্টদয়ে অবিরাম কাঁপছে। আবির ক্রোধান্বিত কণ্ঠে বলল, সবকিছুর একটা লিমিট থাকা দরকার। তুই কি ভাবছিস তুই যা ইচ্ছে করবি আর কেউ তোকে কিচ্ছু বলবে না? কোন সাহসে আমার নাম লিখেছিস? একদমে কথাগুলো বলে দাঁতের দাঁত চেপে ধরল। চোখ ফেটে যেন আগুন বের হচ্ছে। আবিরের অগ্নিদৃষ্টি দেখে মেঘের বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আবির ভাইয়ের এই রূপ আর কখনো দেখে নিষে। ভয়ে বুক কাঁপছে, অক্ষিপট ভিজে আসছে। হঠাৎ হাতে ব্যথা অনুভব হওয়ার চিবুক নামিয়ে তাকালো হাতে। আবির মেঘের হাতটা এখনো শক্ত করে চেপে ধরে আছে। অতীব ব্যথা অনুভব হওয়া সত্ত্বেও মুখ ফুটে কিছু বলতে পারছে না। আবিরের অভিমুখে চেয়ে আছে, চোখ টলমল করছে, সাথে হৃদয়ে জমছে এক আকাশসম অভিমান। পৃথিবীর বুকে সবচেয়ে নিষ্ঠুরতম মানুষটার চোখে বিবশ হয়ে চেয়ে আছে। আকস্মাৎ পল্লব ঝাপটাতেই অষ্টাদশীর গাল বেয়ে নোনাজল গড়িয়ে পড়ল। আবির কপাল গুজিয়ে প্রখর নেত্রে খেয়াল করল। প্রণয়ের নারীর চোখে পানি দেখে আবিরের মেজাজ দ্বিগুণ পরিমাণে খারাপ হলো। রাগে কটমট করে বলল, চুপ, একদম কাঁদবি না। এক ফোঁটা পানি মাটির স্পর্শ করতে দেরি হলেও আমার হাত তোর গাল স্পর্শ করতে দেরি হবে না। ভয়ে মেঘের সর্বাঙ্গ কম্পিত হলো। ডান হাতে তাড়াতাড়ি করে চোখ মুছার চেষ্টা করল। গাল বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে, চোখ মুছে কুলাতে পারছে না। ভেতর ফেটে কান্না আসছে তার। কোনোভাবেই সেই ক্রন্দন আটকাতে পারছে না। বুকের ভেতর জমা অভিমানগুলো ক্রমশ বেড়েই চলেছে। আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, আমি জানি আমার গতিবিধি তোর হৃদয়ে আঘাত করেছে, কিন্তু আমি নিরুপায়। বিশ্বাস কর, যেই হাত দিয়ে আজ নামটা মুছেছি, সেই হাত দিয়েই একদিন তোর হাতে আমার নাম লিখে দিব। শুধু মেহেদি দিয়ে নয়, কাগজে কলমে লিখিত থাকবে সাজ্জাদুল খান আবির, শুধুই মাহদিবা খান মেঘের। সেই নাম হবে চিরস্থায়ী। পৃথিবীর কেউ কোনোদিন সেই নাম মুছতে পারবে না, ইনশাআল্লাহ। উদ্ধৃতি চিহ্ন। অতিরিক্ত কান্নায় মেঘের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। শ্বাস ফেলতে পারছে না, ঘন ঘন শ্বাস নিচ্ছে আর চোখ মুছছে। মেঘের এই অবস্থা দেখে আবির ভ্রুকুচকে প্রশ্ন করল, কি হলো? ধমকের শব্দে মেঘ হকচকিয়ে তাকালো। কান্নায় ভেজা চোখের পাপড়ি, লালবর্ণের কপল আর লেপ্টে যাওয়া কাজল দেখে অষ্টাদশীকে জড়িয়ে ধরার প্রতিশোধ ইচ্ছে জাগছে আবিরের অন্তরে। হঠাৎ মেঘের চোখ পড়ে মালার দিকে। নতুন জামাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিল। মালাকে দেখেই মেঘের পুরনো ঘটনা মনে পড়ছে। ভেতরে জমা অভিমানরা অভিযোগ হয়ে বেরিয়ে আসতে চাইছে। মেঘ কান্নাজৃত কণ্ঠে বলল, প্রতিনিয়ত থাপ্পড়ের ভয় না দেখে আপনি বরং আমায় একেবারে মেয়ে তারা চিহ্নে ফেলুন। দুনিয়ার সবাই ধোয়া তুলসী পাতা, একমাত্র আমি ব্যতীত। কারো দোষ আপনার চোখে পড়ে না, শুধু আমারগুলোই চোখে পড়ে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, কি বলতে চাচ্ছিস? অন্য কেউ ও তো হাতের নাম লিখেছে, কই তাকে তো কিছু বললেন না। মেঘ এটুকু বলেই থেমে গেছে। আবির অবাক লোচনে মেঘকে দেখছে। পেছনে ফিরে মালাকে একবার দেখে নিল। পুনরায় মেঘের দিকে চেয়ে ঠোক দিলে ভারী কণ্ঠে বলল, সব মেয়ের উপর নজরদারি করার দায়িত্ব আমি নেইনি, আর যার তার উপর আবির অধিকারও খাটায় না। তোর উপর আমার যতটা অধিকার আছে তা আর কারো উপর নেই। মেঘ মালার দিকে তাকিয়ে থেকেই রাগে ফুঁসতে ফুঁসতে বলল, যেই অধিকারবোধের সবটুকু জুড়েই শুধু রাগ আর অসন্তোষ, প্রয়োজন নেই সেই অধিকার দেখানো। উদ্ধৃতি চিহ্ন। মেঘের মুখে বিষবাক্য শুনে আবির বিমোহিত নয়নে স্তিমিত মুখের পানে চেয়ে আছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে হঠাৎই মেঘের হাত ছেড়ে দিয়েছে। আবির হাত ছাড়তেই মেঘের হুঁশ ফেরে। মালার প্রতি তীব্র আক্রোশে কি না কি বলে ফেলছে সে নিজেও জানে না। এদিকে আবির প্রবল চেষ্টায় নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চাচ্ছিল, কিন্তু মেঘের কথায় সেই রাগ দ্বিগুণ বেড়েছে। হাতে থাকা মেহেদিটা ছুঁড়ে ফেলে দিল। মেঘ আবিরকে দূর থেকে দেখেই তানভীর ভয়ে তটস্থ হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওদের কাছে আসে।
তানভীর কাছাকাছি এসে নরম স্বরে মেঘকে ডাকল, বনু। মেঘ সিক্ত চোখে তাকাতেই তানভীরের বুক কেঁপে উঠল। প্রগাঢ় চোখে তাকালো আবিরের অভিমুখে। তানভীরের দৃষ্টিতে ব্যাকুলতা। বনু কেন কাঁদছে তা জানার জন্য ব্যাকুল হয়ে গেছে। আবির বাড়ি থেকেই বলে আসছিল, মেঘ কাঁদলে মালার খবর আছে। তবে কি কোনো অঘটন ঘটতে যাচ্ছে? হয়েছেই বাকি। তানভীরের উপস্থিতিতে মেঘ ভীষণ অস্বস্তিতে পড়ে গেছে। আবির ভাইয়ের নাম লিখেছে, এটা তানভীর জানতে পারলে কি হবে সেটা ভেবেই ভয়ে চোখ নামিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আবির আর চোখে চেয়ে মনে মনে বলল, প্রয়োজন নেই বললেই তো আমি তোকে ছেড়ে দিতে পারবো না। তুই যদি আমার রাগের কারণই না বুঝিস তবে আমার অর্ধাঙ্গিনী হবি কেমন করে? মেঘ একটু দূরে যেতেই তানভীর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, বনু কাঁদছে কেন ভাইয়া? আবির কিছু বলতে পারছে না, কথা আটকে আসছে তার। বারবার ঢোক দিলে ভিতরের কষ্ট লুকানোর চেষ্টা করছে। যেই মেঘের জন্য আবির নিজের জীবন দিতে রাজি সেই মেঘ আজ এত বড় কথা বলেছে। আবিরের অস্বাভাবিক অবস্থা দেখে তানভীর আবিরের বাহুতে ধরে দেখল, ভাইয়া কি হয়েছে? আবির ঘাড় ঘুরিয়ে তানভীরের মুখের পানে চাইল। আবিরের চোখের প্রতিটা শিরা উপশিরা রক্তাভ হয়ে আছে। দৃষ্টিতে তীব্র আগুন নির্গত হচ্ছে। প্রখর তপ্ত স্বরে বলল, তোর বোন মেহেদি দিয়ে হাতে আমার নাম লিখছে। কি সর্বনাশ! উদ্ধৃতি চিহ্ন। একটাবারের জন্য ভাবলো না বাসার কারো চোখে এই নাম পড়লে কি অবস্থা হতে পারত। ওকে কিভাবে বুঝাবো এখন আমার পক্ষে ওর মাত্রাতিরিক্ত পাগলামিকে সাপোর্ট করা সম্ভব না। আমার মনের অবস্থা বলতে পারছি না, কারণ এই বয়সে ওকে পারিবারিক ঝামেলায় কোনোভাবেই জড়াতে চাই না আমি। তানভীর আবিরের কথাগুলো শুনে ঠান্ডা কণ্ঠে বলল, তুমি মাথা ঠান্ডা রাখো প্লিজ ভাইয়া। তোর বোনের জন্য কি পরিমাণ পীড়া আমি সহ্য করতেছি এর একাংশ যদি তোর বোন বুঝত। কথাগুলো বলেই আবির দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। মেঘকে জেনে বুঝে কখনো কষ্ট দিতে চায় না আবির, কিন্তু মাঝে মধ্যে বাধ্য হয়ে নিজের অনিচ্ছা সত্ত্বেও মেঘকে শাসন করতে হয়। মিম বা আদিও যদি মেঘের হাতে আবিরের নাম দেখে সেই কথা আদির মা, মেঘের মা বা আবিরের মায়ের কান পর্যন্ত যেতে বেশি সময় লাগবে না। মা কাকি জানা মানেই বাবাদের কানে পৌঁছাবে। বাসার মানুষ কিছুতে পেলে কি হবে এটাই ভেবেই নিজের মনের বিরুদ্ধে গিয়ে প্রেয়সীর হাতে জলজল করা নিজের নামটা মুছে যতটা কষ্ট মেঘকে দিয়েছে তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট আবির পাচ্ছে। তানভীর কিছু বলতে চাচ্ছিল, হঠাৎই আলী আহমদ খান কিছুটা দূর থেকে ডাকলেন, আবির কোনো সমস্যা? উদ্ধৃতি চিহ্ন। আলী আহমদ খানের ডাকে আবির আর তানভীর দুজনেই আঁতকে উঠেছে। আবির নিজেকে সামলে আস্তে করে গলা ঝেড়ে ধীর কণ্ঠে বলল, কিছু হয়নি আব্বু। উদ্ধৃতি চিহ্ন। আবিরের রক্তিম আখির যুগল এখনো অপরিবর্তিত, চোখে মুখে লেপ্টে আছে তীব্র আক্রোশ। অবস্থায় আব্বুর মুখোমুখি হওয়া কোনোভাবেই সম্ভব না। এর জন্য কয়েক কদম এগিয়ে চোখ মুখে পানি ছিটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। আলী আহমদ খান তানভীরের কাছাকাছি এসে শুধালেন, কি হয়েছে আবিরের? তানভীর সোজাসাপটা উত্তর দিল, তেমন কিছু না বড় আব্বু, শরীরটা বোধ হয়ে একটু খারাপ লাগছে। উদ্ধৃতি চিহ্ন। আলী আহমদ খান আবিরকে এক পলক দেখে একটু উঁচু গলায় বললেন, প্রথমবারের মতো মেহমানদারি করছে, খারাপ লাগাটাই তো স্বাভাবিক। আবির হাত দিয়ে মুখ মুছতে মুছতে চলে যেতে নিলে আলী আহমদ খান পুনরায় বললেন, কোথায় যাচ্ছ? খাওয়ানো শেষ হয়নি? আবিরের আব্বু স্বাভাবিক কণ্ঠে বললেন, খাবারের ওইখানে আর যেতে হবে না, তোমরা দুভাই বরং দেখে আসো নতুন জামাইয়ের ঠিকঠাক মতো আপ্যায়ন করা হচ্ছে কিনা। আচ্ছা বলে বাধ্য ছেলের মতো আবির স্থান ত্যাগ করল। তানভীরও আবিরকে অনুসরণ করল। চোখে মুখে পানি দিয়েও রাগ কন্ট্রোল করতে ব্যর্থ হলো। যেতে যেতে দুই ভাইয়ের মধ্যে আরো কিছুক্ষণ বাকবিতণ্ডা চলল। কি হচ্ছে আর কি হতে যাচ্ছে সেসব ভেবেই তানভীর ঘাবড়ে যাচ্ছে, তারপরও ভাইকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করল। আবিরের ক্রোধের কাছে সবই বৃথা। স্টেজের কাছে যেতেই চোখ পড়ল মালার দিকে, সাথে 3-4 জন কাছে। মেঘের বলা কথাটা মনে পড়ে গেল, অন্য কেউ ও তো হাতের নাম লিখেছে, কই তাকে তো কিছু বললেন না। আবির সূক্ষ্ম নেত্রে মালার হাতটা খেয়াল করছে। হঠাৎই চোখে পড়ে বড় করে লেখায় অক্ষরটায়
মেঘ যতটা জায়গা নিয়ে আবির নাম লিখেছে প্রায় ততটুকু জায়গা নিয়েই মালা অক্ষরটা লিখেছে। মালা আবিরকে দেখে লাজুক হাসল। এতে আবিরের মেজাজ আরো বেশি খারাপ হলো। আবিরের দৃষ্টিতে তিক্ততা, কোনো দিকে না তাকিয়ে চলে গেল। মেহমান খাওয়ানো প্রায় শেষ দিকে। সাকিবের রুম থেকে বেরিয়ে উঠোনের মাঝখান থেকে আবির উচ্চস্বরে ডাকল, সাকিব। আবিরের রাগী কণ্ঠ শুনে সাকিবের সঙ্গে সঙ্গে তিন মামাও অবাক চোখে তাকালেন। ছোট মামা সাকিবকে উদ্দেশ্য করে বললেন, কি হয়েছে দেখ তো গিয়ে। আচ্ছা। সাকিব হাত দুটা কোনো মতে ধুয়ে ছুটে আসো। আবির পাঞ্জাবি হাতা ভাঁজ করতে করতে রাগান্বিত কণ্ঠে বলল, মালাকে নিয়ে বাড়ির পেছনে আয়। সাকিব আশপাশ তাকালো। তানভীরের চিন্তিত মুখবিবর আর আবিরের রাগান্বিত কণ্ঠ শুনে বুঝতে পারছে কিছু একটা হয়েছে। সাকিব মোলায়েম কণ্ঠে প্রশ্ন করল, এখনই? আবির নিস্তব্ধ কণ্ঠে বলল, রাইট নাও। ওকে ভাইয়া। মেঘ রুমে আসার পর থেকে কেঁদেই যাচ্ছে। মালার উস্কানিতেই মেঘ এমন কাণ্ড করেছে, না হয় কখনো সে এমনটা করতো না। বিষয়টা নিয়ে যত ভাবছে তত বেশি কান্না পাচ্ছে। আবির ভাইয়ের আচরণের থেকেও নিজের উপর রাগ বেশি উঠতেছে। নাম লেখার সময় একবারের জন্য বাসার কথা মনে হয়নি তার, শুধু মালার প্রতি জেদ কাজ করছিল। আবির ভাই রাগের নামটায় মুছে দিয়েছেন, অথচ আব্বু আর বড় আব্বু দেখলে যে কি হতো। হয়তো বাড়িতে ঢুকতেই দিতেন না। আদৌ বাড়ির কেউ হাতের নাম দেখে ফেললো কি না এটা ভেবে ভয় ও পাচ্ছে। এই ঘটনার পর আবির ভাইয়ের সাথে কথা বলা তো দূর, সামনে দাঁড়ানোর মতো অবস্থা নেই মেঘের। নিজের করা অপকর্মের জন্য লজ্জা, আবিরের প্রতি সুপ্ত অভিমান, মালার প্রতি ক্ষোভ সবকিছু মিলে অষ্টাদশীর কোমল মনটাকে বিষিয়ে দিয়েছে। গতকাল থেকে আজ নাগাদ আবিরের সঙ্গে কত ভালো সময় কাটছিল, একটা ভুলের কারণে সবকিছু শেষ হয়ে গেল। আবিরের সামনে কিভাবে দাঁড়াবে এই ভেবেই আরো বেশি কান্না পাচ্ছে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। নিঃসঙ্গতায় ছেয়ে গেছে মেঘের মন। অষ্টাদশীর মেঘাচ্ছন্ন মনের অস্ফুট বাসনে ডিসেম্বরের কনকনে ঠান্ডার মধ্যেও যদি ভারী বর্ষণ হতো, বৃষ্টির মতোই মেঘের মনের সকল শঙ্কা, আক্রোশ, শোক সব ধুয়ে মুছে যেত। আচমকা তানভীর দরজা থেকে ডাকল, বনু, আসবো। মেঘ তাড়াতাড়ি করে চোখ মুছতে মুছতে উঠে বসল। স্তিমিত কণ্ঠে বলল, আসো। তানভীর নরম কণ্ঠে বলল, মন খারাপ কেন? এমনি। উদ্ধৃতি চিহ্ন। উচ্ছ্বাসিত কণ্ঠে তানভীর পুনরায় বলল, থাক, আর কাঁদতে হবে না, তোকে এখনই বিয়ে দিচ্ছি না। উদ্ধৃতি চিহ্ন। মেঘ অবাক চোখে তাকিয়ে রইল। তানভীর হাসছে। তানভীরের হাসি দেখে মেঘ মন খারাপ করে বলল, ভাইয়া তুমি এখন যাও। তানভীর গলা খাকারি দিয়ে পুনরায় বলল, তোকে শাস্তি না দিয়ে তো যাব না। উদ্ধৃতি চিহ্ন। ঠোঁট ভিজিয়ে চিন্তিত হয়ে প্রশ্ন করল, কিসের শাস্তি? উদ্ধৃতি চিহ্ন। আতঙ্কে মেঘের বুক কেঁপে উঠল। তবে কি আবির ভাই সব বলে দিয়েছেন? ভাইয়া তার এই শাস্তি দিতে এসেছেন? মেঘ চিবুক নেমে গলায় আটকাল। ভয়ে হাত পা কাঁপছে। আজ কোনোভাবেই রক্ষা নেই। তানভীর হাসি মুখে উত্তর দিল, তুই যে শুধু ভাইয়ার সঙ্গে ছবি পোস্ট করলি, আমার সঙ্গে করলি না। কাজটা কি ঠিক করছিস? মেঘ নিশ্চুপ। গলার শুকিয়ে কাঠ হয়ে গেছে। হাত পা অবশ হয়ে যাচ্ছে। মেঘকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও বলল, এটার শাস্তিস্বরূপ তুই এখন ফ্রেশ হয়ে নিচে যাবি, আমার সঙ্গে ছবি তুলবি, সেই ছবি পোস্ট করবি। উদ্ধৃতি চিহ্ন। মেঘ প্রখর নেত্রে তানভীরকে দেখল। ভাইয়ার হাসিমুখ দেখে মেঘ না চাইতেও হাসল। মেঘের মুখে হাসি দেখে তানভীর স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। একদিকে আবিরের রাগ, অন্যদিকে মেঘের কান্না। ভাই হিসেবে তানভীরের দুদিকেই সামলাতে হয়। তানভীরের কথা শুনে মেঘের মনের ভয় অনেকাংশে কেটে গেছে। সকালবেলা ছবি পোস্ট করার সময় তানভীরের কথা মনে ছিল না মেঘের। কোনো কিছু না ভেবেই আবিরের সাথে ছবি পোস্ট করেছিল। সারাদিনে আর মোবাইল ধরা হয়নি। মেঘ নিচে নামতেই মিম আর আদি দুজনেই ছবি তোলার জন্য ছুটে আসছে। তানভীর আগেই ওদেরকে বলে গেছিল। তানভীরের সঙ্গে ছবি তোলার পরপর তানভীর নিজেই সেখানে থেকে একটা ছবি মেঘের ফেসবুক আইডিতে পোস্ট করেছে। তারপর মিম আদির সঙ্গে নবদম্পতির সঙ্গে ছবি তুলেছে। মিম হঠাৎই মেঘের হাত ধরে প্রশ্ন করল, আপু মেহেদি দিয়ে হাতটা এভাবে নষ্ট করেছ কেন? উদ্ধৃতি চিহ্ন।
আদিও মেঘের হাতটা খেয়াল করে বলল, মেঘাপু তোমার হাতটা খুব পচা দেখাচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। মেঘ মৃদু হাসল। ভাই বোনদেরকে তো বলতে পারবেন না আবির ভাইয়ের নাম লেখার শাস্তিস্বরূপ আবির ভাই হাতটা নষ্ট করেছে। মায়েশা সবার দিকে এক পলক তাকিয়ে তানভীরকে প্রশ্ন করল, আবির কোথায়? ভাইয়া ফ্রেশ হতে গেছিল, আসতেছে। ও আচ্ছা। আবির ভাই আসতেছে শুনেই মেঘের বক্ষস্থলে কম্পন শুরু হয়ে গেছে, পা কাঁপছে। আবির ভাইয়ের মুখোমুখি হবার জন্য অষ্টাদশীর বিন্দুমাত্র সাহস বেঁচে নেই। চলে যাওয়ার জন্য দু পা বাড়াতেই আবির উপস্থিত হলো। পাঞ্জাবি পাল্টে খয়েরি রঙের শার্ট সাথে কালো প্যান্ট ইন করে পরেছে, ভেজা চুলগুলো হাত দিয়েই সেট করেছে, সাথে বডি স্প্রের চাচালো গন্ধ অষ্টাদশীর হৃদয় কেড়ে নিচ্ছে। যতই রাগ, অভিমান আর মনোমালিন্য থাকুক না কেন, প্রিয়জনের উপস্থিতিই যেন সব সমস্যার একমাত্র সমাধান। সব ভুলে মেঘ ব্যগ্রভাবে আবিরকে দেখছে, হৃদয়ে ঝড় চলছে। ঝড়ের আভাস বুঝতে পেরে আবির নিজের দৃষ্টি প্রতিরুদ্ধ করে পাশ কেটে স্টেজে চলে গেল। আবির আশায় নতুন করে আবারও ছবি তোলা হচ্ছে। 5 ভাই বোন, মায়েশা আর তার হাসব্যান্ডের সঙ্গে সাকিব, মামারা, বাবা, চাচা মোটামুটি সবার সঙ্গেই ছবি তুলেছে। বেশ কিছু ছবিতে মেঘ আবির পাশাপাশি থাকলেও কেউ কারো দিকে তাকায়নি। ছবি তোলা শেষ হতেই মেঘ হালিমা খানের সাথে বাড়ির ভেতরে চলে গেছে। ছোটবেলা থেকেই মেঘের অভ্যাস কারো প্রতি অভিমান হলে সেটা প্রকাশ করতে না পারলে গম্ভীর হয়ে যায়। কারোর সাথে বেশি কথা বলে না, মায়ের পিছনে ঘুরঘুর করে। আচমকা বিয়ে বাড়ির অভিলাষ বদলে গেছে। চারদিকে কান্নার রব। কনেপক্ষের জন্য সবচেয়ে কষ্টকর মুহূর্ত হলো কনে বিদায়। গায়ে হলুদ, মেহেন্দি, বিয়ে পর্যন্ত সবার মধ্যে যতটা আমেজ থাকে, কনে বিদায় সবটাই অভিসঙ্গে মিশে যায়। জন্মের পর থেকে 20-25 বছর এক বাড়িতে বেড়ে ওঠা মেয়েটাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয় এক অচেনা পরিবারে। বাবা মা, ভাই বোনদের প্রতি এত বছরের ভালোবাসা, আবেগ, অনুভূতির বাঁধন ছিঁড়ে চিরতরে চলে যেতে হয়। বিয়ে নামক সামাজিক বন্ধনের কারণে বাবার মায়ের আদরে বড় করার রাজকন্যারা বাবার বাড়ির মেহমান হয়ে যায়। শুরু হয় এক নতুন জীবন, যেই জীবনের প্রথম লড়াইটাই হলো অচেনা, অপরিচিত মানুষগুলোকে আপন করে নেয়া। বড় মামার বড় মেয়ে মায়েশা তাই সবার খুব আদরের। বড় মামা, মামি, মায়েশার বাঁধভাঙ্গা কান্না দেখে বিয়ে বাড়ির প্রতিটা মেহমান কাঁদছে। বোনকে জড়িয়ে ধরে বিরামহীন কাঁদছে মালা আর দিশা। দিশার থেকেও মালার কান্নার গভীরতা অনেক বেশি। দুই বোনের সম্পর্ক ছিল বন্ধুর মতো। মায়েশার বড় ভাই না থাকায় আবির, তানভীর, সাকিব আরেকটা কাজিনকে মায়েশার সাথে শ্বশুর বাড়ি যেতে হবে, তবে তারা রাতেই চলে আসবে। মেয়েদের মধ্যে স্মৃতি আর দিশা যাচ্ছে মায়েশার সঙ্গে। সবার থেকে বিদায় নিয়ে নবদম্পতি গাড়িতে উঠল। ফুল দিয়ে সজ্জিত এক সাদা রঙের প্রাইভেট কার ধীর গতিতে যাত্রা শুরু করেছে। গাড়ি চলছে ধীর গতিতে, মায়েশা কেঁদেই যাচ্ছে, একপাশে দিশা, অপর পাশে মায়েশার হাসব্যান্ড। বাড়িতে আত্মীয় স্বজনদের কান্নার শব্দ। মায়েশার বিদায়ের পর আত্মীয়দের ভিড় ঠেলে সেই যে মালার রুমে ঢুকেছে, রুম থেকে আর বের হয়নি। মেঘ বিকেল থেকেই মায়ের সঙ্গে সঙ্গে ঘুরছে। মায়েশা আপুর কান্না দেখে নিজের অজান্তেই মেঘের চোখ বেয়ে অনর্গল জল পড়ছিল। মায়ের আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে আঁচল ভিজিয়ে ফেলেছে। আজ এত কাছে থেকে কনে বিদায় দেখে মেঘের নিজের প্রতি প্রচণ্ড ভয় কাজ করছে। সে যে এত সামান্য কারণে কেঁদে একাকার অবস্থা করে, বিয়েতে কি অবস্থা হবে। তৎক্ষণাৎ মনে মনে বিড়বিড় করল, আবির ভাইকে বিয়ে করলে তো আমায় বিদায় ও দিবে না, আর আমার কাঁদতেও হবে না। উদ্ধৃতি চিহ্ন। কান্নায় ভেজা চোখ, গাল বেয়ে পড়া পানির দাগ, তার সঙ্গে মুখে অকৃত্রিম মায়াবী হাসি। একটা বয়স পর থেকে মেয়েটা সবকিছুর সঙ্গে নিজেকে তুলনা করে। তেমনি মায়েশা আপুর বিদায় দেখে মেঘ নিজের চিন্তায় মগ্ন হয়ে গেছে। তবে অকৃপণ হাসিটা বেশি সময়ের জন্য স্থির হতে পারেনি। আবির ভাইয়ের লেপ্টে দেয়া মেহেদির দিকে নজর পড়তেই মনটা খারাপ হয়ে গেল। আনমনে বিড়বিড় করে বলল, আবির ভাইয়ের অনুভূতির রাজ্য জুড়ে কোন মহিষীর বসবাস। আমার হাত থেকে নাম মুছার কারণ কি শুধুই পরিবার, নাকি অন্য কোনো রমণী? সন্ধ্যার বেশ খানিকটা সময় পর বিয়ে বাড়ির পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়েছে। আবিরের মামারা,
আবিরের বাবা, চাচু, মাসের মামা, খালু সবাই একসঙ্গে আড্ডা দিতে বসেছে। যার যার ব্যবসা, চাকরি, সন্তান নিয়ে কথা বলতে বলতে আবিরের বিয়ে নিয়ে কথা উঠেছে। আলী আহমদ খানকে প্রশ্ন করায় তিনি স্বাভাবিকভাবেই উত্তর দিয়েছেন, ছেলে রাজি থাকলে আগামী বছর এই ছেলেকে বিয়ে করাবো। মিম, মেঘ আদি মাসের কাজিনদের সঙ্গে কিছুক্ষণ গল্প করেছে। মালা আপুকেও ডেকেছে, কিন্তু মালার দরজায় খুলেনি। সবার ডাকাডাকিতে অনেকক্ষণ পর মালার রুম থেকে বেরিয়ে আসছে। মিমরা তখন রাতের খাবার খাচ্ছিল। কাঁদতে কাঁদতে মালার চোখ মুখ ফুলে গেছে। সারাদিন খায়নি, তাই জোর করেই খেতে বসানো হয়েছে। মালার প্রতি মেঘের বিতৃষ্ণা আর ক্ষোভ থাকলেও বোনের প্রতি বোনের ভালোবাসা দেখে মেঘের বড্ড মায়া হচ্ছে। মেঘ নিজে থেকেই মালার সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছে, কিন্তু মালার আচরণে মনে হচ্ছে মেঘকে সে সহ্যই করতে পারছে না। তা বুঝতে পেরে মেঘ রুমে চলে গেছে। সারাদিনের ক্লান্তিতে বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই ঘুমের দেশে পাড়ি দিয়েছে। আবিররা ফিরেছে প্রায় 10টার দিকে। ততক্ষণে বিয়ে বাড়ির হইচই শেষ। শীতের সময় 10টা মানেই গভীর রাত। মামিরা ব্যতীত সকলেই শুয়ে পড়েছে। আবিররা ফ্রেশ হয়ে উঠোনের শেষ প্রান্তে আগুন জ্বালিয়েছে। আবার কবে কাজিনরা একত্রিত হতে পারলে তা জানা নেই। দিনটাকে স্মরণীয় করে রাখতেই সমবয়সী সকলে গভীর রাতে আগুন পোহাচ্ছে আর সবার জীবনের গল্প বলছে। ঘণ্টাখানেক গল্প করার পর সাকিব তানভীরকে উদ্দেশ্য করে বলল, কি রে তানভীর, তোর অন্তরের প্রদেশ যে এক ললনা বসতি স্থাপন করছে তা তো বললি না। তানভীর কণ্ঠ খাদে নামিয়ে উত্তর দিন, তেমন কিছু না। তুই বলবি কি না বল। কি বলবো? তুই মেঘতির বান্ধবীকে কবে থেকে পছন্দ করিস? কিছুদিন হবে। উদ্ধৃতি চিহ্ন। সাকিব মাথা চুলকে শুধালো, আমি তো শুনেছিলাম তুই অনেক বছর যাবৎ বন্যাকে ফলো করিস। উদ্ধৃতি চিহ্ন। তানভীর ভ্রু কুঁচকে উত্তর দিন, এত বছর কি আমার জন্য ফলো করেছি নাকি? ভাইয়াই তো বলছে বনুর কাছের বান্ধবীদের উপর নজরদারি করার জন্য। উদ্ধৃতি চিহ্ন। আবির প্রখর নেত্রে তানভীরকে দেখে বলল, আমি না হয় নজরদারি করতে বলছিলাম, প্রেমে পড়তে তো বলি নাই। সাকিব ভাব নিয়ে বলল, কথা সত্য। তানভীর মন খারাপ করে উত্তর দিন, প্রেমে পড়েছি কি পড়িনি সেটা তো আর সেই মেয়ে জানে না। আমি কখনো বলতেও যাব না, তাহলেই তো হবে। সাকিব আর আবির দুজনেই শব্দে হেসে উঠল। সাকিব হাসি মুখে বলল, এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? আমরা তো মজা করছি। তুই শুধু বল প্রেমে কবে পড়েছিস, তাহলেই হবে। আবিরের হাসি দেখে তানভীর এক বুক সাহস নিয়ে বলা শুরু করলো, বনুদের বিদায় অনুষ্ঠানে বনুকে নিয়ে কলেজে গেছিলাম। ভাইয়া বারণ করেছিল বিধায় বনুকে শাড়ি পরতে নিষেধ করেছিলাম, কিন্তু কলেজ গেটে ওনাকে শাড়ি পরা দেখে আমার মনোযোগ থমকে গেছিল। বুকের ভেতর এক অদ্ভুত মায়া কাজ করছিল। বনুর ফ্রেন্ড হিসেবে মেয়েটাকে ছোট থেকেই দেখে আসছি, অথচ কখনো এমনটা মনে হয়নি। সেদিন তাকে দেখে মনে হয়েছিল আজীবন ক্লান্তিহীন তাকিয়ে থাকলেও তাকে দেখার তৃপ্তি মিটবে না। আবির, সাকিব সহ বাকিরাও মুগ্ধ আখিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। তা দেখে তানভীরই লজ্জায় পড়ে গেছে। সাকিব মৃদু হেসে সোজাসাপটা জবাব দিল, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ দেয়া উচিত যে তোকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে টেনে এনেছে। বিষাদ ছুতে চাওয়া তানভীর পুনরায় কারো মোহমায় জড়িয়েছে। আবির হিমশীতল কণ্ঠে বলল, তুই ঠিক থাকলে বাকিটা আমি সামলে নিব, কিন্তু এবার যদি তোর মধ্যে উল্টাপাল্টা কিছু দেখি তাহলে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। উদ্ধৃতি চিহ্ন। তানভীর খার বেঁকে সম্মতি দিল। মিমের ডাকে সকাল সকাল ঘুম ভাঙে মেঘের। মেঘ ঘুম ঘুম চোখে তাকাতেই মিম পুনরায় বলল, ভাইয়া তোমায় রেডি হতে বলছে। মেঘ ঘুমের ঘরেই বলল, কেন, তোমায় ঢাকা নিয়ে যাবে এখন? হ্যাঁ, ভাইয়া রেডি হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি উঠো। মিমের কথা শুনে মেঘের ঘুম উধাও হয়ে গেছে।